আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট কর্তৃক পরিচালিত এমআইইউ ক্যাম্পাস টিভির জুলাই স্মৃতিচারণমূলক আয়োজন ৩৬ জুলাই রিকল অনুষ্ঠানে। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ট্রিপলি ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র, জুলাই আন্দোলনে যিনি শাহাদাত বরণ করেছেন, শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহ, তার বোন এবং মাকে আমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আহনাফ আবির আশরাফুল্লাহর বোন আপনার কাছে জানতে চাচ্ছি যে জুলাইটা যখন শুরু হলো, যে আন্দোলনটা চলছিল, আসলে আপনার কাছে তখন কি মনে হয়েছে যে এই জুলাইটা অবশ্যম্ভাবী ছিল, মানে জুলাইটা হওয়া উচিত কিনা? আসলে প্রথম অবস্থায় এত দূর পর্যন্ত জুলাইটা যাবে এটা ভাবতে পারিনি। ভাবছি 17 বছর যেরকম ভাবে আন্দোলন হয়েছে, কয়েকদিন হয়েছে, মাঝপথে থেমে গেছে, সব নিশ্চুপ হয়ে গেছে, হয়তো বা এরকমই হবে, এইটাই ভাবছি, এরকমই ভেবে গেছি, অতটা গুরুত্ব দিই নাই আমি। তখন আমি জব করি, জবের ফাঁকে ফাঁকে এগুলা দেখি, বা আমি হসপিটালে জব করতাম, আমাদের ওটি ইনচার্জ ছিলাম, সেখানে ডাক্তার স্যাররা যখন ওটিতে কথা বলে এগুলা নিয়ে তো শুনি, কিন্তু এত দূর যে গড়াবে এটা কেউই ভাবতে পারে নাই। তো যখন মাঝপথে নাহিদ সার্জিস ভাইদের ধরে নিয়ে গেল বা মাঝখানে স্টপ হয়ে গেল জুলাই আন্দোলনটা, তখন আবার আশা ছেড়ে দিলাম যে এই তো গতানুগতিকভাবে মতো আবার একই অবস্থা, আন্দোলন বন্ধ হয়ে গেল হয়তোবা। কিন্তু যখন আবার প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা নামলো, আবার দেখলাম আন্দোলনটা উজ্জীবিত হলো, তখন একটু আশা পেলাম যে না, যেহেতু দীর্ঘদিন ধরে, তারপরও মনে একটা শঙ্কাই কাজ করছে যে কয়দিন করবে তারপরে নিশ্চয় হয়ে যাবে, এরকমই তো চলতেছে বরাবর। কয়দিন আন্দোলন করে হয়তো বা এটা একটু দীর্ঘ সময় হইতেছে, কিন্তু যখন মারা আবু সাইদরে মারলো গুলি করে, তখন থেকে এগুলা দেখতাম, মানে খুব খারাপ লাগতো। কিন্তু ঢাকার বাইরেও যেভাবে ছড়িয়ে পড়ছে এইটা বুঝতে পারি নাই। শুধু ঢাকার ভিতরের গুলাই উল্লেখ করে বলছে, বিভিন্ন লোকেশনের নাম উল্লেখ করছে, কিন্তু বাহিরের যে ঢাকার বাইরে আশেপাশের এলাকা যেমন আশুলিয়া, বাইপেল, এদিক দিয়ে যে কতটা ভয়ঙ্কর অবস্থা, এটা আসলে আমরা বুঝতেই পাইনি, ঘুণাক্ষর টের পাইনি। আচ্ছা, এবার আমি আমাদের সাথে আহনাফের মা আছেন, তার কাছে জানতে চাইবো যে এই যে আহনাফের ছোটবেলাটা কেমন ছিল আসলে। আমার ছেলে ছোটবেলা থেকে খুবই শান্তশিষ্ট, ভদ্র ছিল, জ্ঞানী ছিল, সত্যবাদী ছিল, তারপরে পরোপকারীও ছিল। যখন স্কুল থেকে আসতো ওই মোবাইল, তারপরে পুরান যন্ত্রপাতি, কোনো কিছু খেলনা টেলনা, ওইগুলার কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ ছিল, ওইগুলা নিয়েই থাকতো, বাইরে কোনো আড্ডাবাজি করতো না। তারপরে বড় হইতে থাকলো, তারপরে দেশের প্রতি ওর খুব প্রগাঢ় ভালোবাসা ছিল, প্রেম ছিল, ও খুবই সচ্চ চরিত্র ছিল, আল্লাহর প্রতিও যেমন ইমান আসিল, নামাজ পড়তো, রোজা রাখতো, তারপরে মানে পরোপকারী করতো, ওই যে মোবাইল টিপাটিপি করে অনেক কিছু জানতো, পাড়ার লোকেরা ওকে ডাকতো মোবাইল ঠিক করার জন্য, ল্যাপটপ ঠিক করার জন্য, টেলিভিশন ঠিক করার জন্য, ও এমনি করে দিত। আসলে আহনাফ ছিল অনেক পরোপকারী। এই যে একজন পরোপকারী মানুষ, অনেক গুণের অধিকারী ছিল, তেমন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, শাহাদাত বরণ করলো। আপনি প্রথম কখন শুনলেন? ওই দিন যখন হাসিনা পালিয়ে যায়, সারাক্ষণ টেলিভিশনের দিকে, আমি ডিউটি অবস্থায় ছিলাম, সারাক্ষণ টেলিভিশনের দিকেই তাকিয়েছি কি হচ্ছে না হচ্ছে। যখন হাসিনা পালিয়ে যায়, আমি আমার বোনকে ফোন দিয়ে বলি, সাইদা হাসিনা পালাইছে, ও চলে গেছে। তো ওই দিন আমাদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, তাড়াতাড়ি 4টা বাজে ছুটি দিয়ে দেয়, হসপিটাল বন্ধ করে দেয়। তো আমি বাসায় আসার সময় কেন জানি না, আমার মনে হতো, আমি তখন যাত্রাবাড়ি জব করি, আমিও আন্দোলনে যেতে চাইছি অনেক। আমার 2টা বাধ্যকতা ছিল, 1 নম্বর আমি জব করি, 2 নম্বর আমার ছোটো বাচ্চা আছে, আমার তো পক্ষে যাওয়া সম্ভব না, ওকে রেখে যাওয়া সম্ভব না একা বাসায়, আবার হচ্ছে কি ওকে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ ওখানে গেলে আমার যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আমার বাচ্চাটা তো তখন কি হবে, ওর দিক তাকে আমি আর কি আন্দোলনে যাইনি। তো ওই দিন যখন আমি বাসায় আসি, তখন কেন জানি আমার মনে হচ্ছে, আমি যাত্রাবাড়ি থেকে বেশি বের হয়ে আমাদের বাসার গলিতে যখন ঢুকি, কেন জানি মনে হচ্ছে গুলিটা আমার লাগলো না, আমার গুলিটা কেন লাগলো না, আমার তো মনে হয় গুলি লাগার দরকার ছিল। আমার সারা রাস্তা এরকম মনে হয়েছে যে আমি বাইচে আসলাম,
কিন্তু গুলিটা আমার লাগলো না কেন? এরকম মনে হয়েছে যে আমার গুলি লাগার কথা ছিল, কিন্তু গুলিটা আমার কেন লাগলো না? আমি মনে হইতেছে যে এটা আমার নিশ্চিত একটা ছিল। কিন্তু তারপর আমি যাই, বাসায় যাওয়ার পরে আমি মোবাইলে দেখতে থাকি দেশের পরিস্থিতি, এইগুলো আনন্দ উল্লাস করতেছে সবাই। এমন সময় আমার বোনের হাজবেন্ড ফোন দেয়, বলতেছে আপা হাসান ভাই কোথায়? আমার হাজবেন্ড, সেও ডিউটিতে ছিল। বলতেছে হাসান ভাই কোথায়? আমি বললাম কেন ভাই? বলো কোথায়? আমি তখনই আমার ভিতরে জানি কেমন করে উঠছি যে কেন এই কথা, ওর কথা জিজ্ঞেস করতেছে কেন? আমার বাসায় টেলিভিশন নাই, তো হয়তো বা তাহলে ওরা টেলিভিশনে তো অনেক কিছু দেখায়, কোথায় কারে মারতেছে, তাইলিবান ওর কিছু হইছে, ওইটা মনে হয় আমার বোনের হাজবেন্ড টেলিভিশনে দেখে আমাকে ফোন দিছে, আমার সরাসরি বলতে পারতেছে না। তো আমি বললাম কি হয়েছে ভাই, কি হয়েছে? আমি তো খুবইভাবে ছুটে গেছি। পরে বলতেছে না, বলে আপনি একটু সায়েদার বাসায় যান তাড়াতাড়ি। সায়েদার মানে আমার মেজো বোনের কথা বলতেছে, ওর বাসা আর আমার বাসা পাশাপাশি, ওর বাসায় যান। তা আমি কল্পনাও করতে পারিনি যে আমার ভাই এই অবস্থা হবে, কারণ ঢাকার বাইরের পেলে যে এরকম হচ্ছে এটা তো আমাদের কল্পনারও বাইরে। আমরা শুধু ঢাকার ভিতরের গুলোরই খবর জানতে পারি, কিন্তু এদিক দিয়ে যে এত এরকম এটা আমরা জানি না। আমি আরো নিশ্চিন্তে রয়েছি, জানি যে আন্দোলনে এর আগে বলছি যে খোঁজ যে আন্দোলনে যায় নাকি, বলছে না ও ঠিক আছে সমস্যা নেই, ও ঢাকায় যায় না। তো ঢাকায় যায় না বলতে আন্দোলনেও যায় না, বাইপিল দিয়ে যেরকম পরিস্থিতি সেটা আমাদের মাথায় আসে নেই যে বাইপিল দিয়ে এরকম হচ্ছে, সাভার দিয়ে এরকম হচ্ছে। তা আমি নিশ্চিন্তে রয়েছি যে যাক আশরাফ সেফ আছে, ঢাকায় নাই, আমরা ঢাকায় আছি। কিন্তু ও আমাদের 3 বোনের একমাত্র ভাই ছিল, মানে আমাদের নিঃশ্বাস ছিল। তো আমি খুব নিশ্চিন্তে রয়েছি যে ও সেফ আছে, ওর নিয়ে চিন্তা নাই। আর আমরা হচ্ছে যাত্রাবাড়ি থাকি, কিন্তু আমার বাসায় যাওয়ার গলিটা ভিতরে, যাত্রাবাড়ি মোড় থেকে একটু ধোলাইপাড়ের দিকে রাস্তা, ওই দিক দিয়ে। তারপর ওখান দিয়ে গুলি লাগতেছে, মানুষের হসপিটাল নিচ্ছে। আমিও ওই দিনও 5ই আগস্ট বিকেলে হসপিটালে ছুটি হওয়ার পরেও নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখছি গুলি লাগছে, মানুষের নিয়ে যাচ্ছে হসপিটালে দৌড়াদৌড়ি করে। কিন্তু আমি যখন বললাম যে আমি গলিতে ঢুকলাম, কেন জানি আমার মনে হলো যে আমার কেন লাগলো না। আমার তো লাগার কথা ছিল, আমার মনে হচ্ছে যে আমার গুলিটা লাগা আমার কথা ছিল, আমি জানি আমার গুলি লাগবে, কিন্তু আমি মিস করে গলিতে ঢুকে বললাম আমার তো গুলি লাগলো না, আমার তো গুলি লাগলো না, এরকম আমি ভাবতেছি। তো যাই হোক, তারপর আমার বোনের বাসায় আসলাম, এসে দেখি ও কান্না করতেছে, তো গেট খুললো। পরে শুনলাম আশরাফ নাই, আশরাফ চলে গেছে। আমি মাকে বলি নাই, আমার বোনও বলে নাই প্রথমে। আমি আমার ছোট বোন আর মা বাড়িতে ছিল, মাকে ফোন দিয়ে বললাম শুধু যে আমার বোনও বলছে গুলি লাগছে, আমরাও বলছি গুলি লাগছে ওর, কিন্তু বলি নাই যে ও নাই। বলছি ওরা হাসপাতালে নিছে, মা আর আমার বোন বাড়ি থেকে রওনা দিছে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের যে স্টপেজ, বাস স্টপেজ, ওইখান পর্যন্ত আসছে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছে না। কিন্তু অনেক সময় দাঁড়িয়ে রয়েছে, লং টাইম, বারবার ফোনে কথা হচ্ছে, কিন্তু আমি তারপরও বলতে পারতাছি না যে ও নাই। কিভাবে বলবো যে আমার ভাই আর দুনিয়াতে নাই? পরে চিন্তা করলাম আসতে তো পারবো না বাসে, হয়তো বাস উঠলেও কিছু দূর আইসা যাবে আটকে থাকবো, তখন ও যাইতেও পারবো না। তখন আমার বোনকে বললাম আর আসার দরকার নাই, ও নাই, তোমরা বাড়িতে ফিরে যাও, আমরা ওরে নিয়ে আসতেছি। তারপরে আমার মা ওইখানেই ছিল পরে, ওরা আর কি আমার মা বোনের সাথে আমাদের পাড়ার একটা ছেলে ছিল, পরে ও আমার মা বোনকে বাড়ি নিয়ে যায়। তারপরে আমরা তো যাত্রাবাড়ি তো কঠিন অবস্থা, তখন তো যাওয়ার কোনো রাস্তা নাই, অনেক কষ্টে একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করি আসলে টাঙ্গাইল পর্যন্ত যাওয়ার জন্য। কিন্তু তারপরেও অ্যাম্বুলেন্সটা যাত্রাবাড়ি থেকে উঠতে পারি না, ঢাকা মেডিকেলের থেকে উঠতে হবে। সেই ঢাকা মেডিকেল পর্যন্ত আসছি, সবাই দেখি কত মানুষ আহত অবস্থায় মেডিকেল নিচ্ছে, সবাই রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে, রক্তের জন্য দৌড়াদৌড়ি করতেছে, রক্ত যাচ্ছে, গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রক্তের গ্রুপ বলে বলে ডাকতেছে। তারপর ওখান থেকে অ্যাম্বুলেন্সে উঠি, ওঠার পরে আসার সময় বলে যে
রাস্তায় শুনি ওরা হাসপাতালে রাখতে পারতেছে না, লাশে ভরে গেছে, লাশ গুম হয়ে যাচ্ছে, আর রাখার জায়গাও নাই। তারপরে জ্বর ভার্সিটির থেকে ওনারা ছিল এখানে, ওনারা সিদ্ধান্ত নিল ওনারা ওকে নিয়ে আসবে, নয়তো ওকে আর রাখা সম্ভব না। আমরা চাইছিলাম ওই দিনই রাত্রে ওকে অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল নিয়ে যাবো, কিন্তু সম্ভব হয় নাই। ওকে ভার্সিটিতে নিয়ে আসছে, তারপর আমরা ওখান থেকে গাড়ি নিয়ে ভার্সিটিতে আসি। আসার পরে রাত ওখানে থাকি, এখানে থাকার পর ওর পরের দিন আর কি জানাজা দিয়ে তারপরে বাড়ি নিয়ে যাওয়া হয়। আসলে ঘটনাগুলি খুবই হৃদয় বিদারক। কিন্তু ও ও যে মানে এমন ছিল, এতটা দেশপ্রেম, ও ভারত বিদ্বেষী ছিল, খুব ভারত বিদ্বেষী। ও ভারতের কোনো পণ্য ব্যবহার করতো না, ও বাংলাদেশের মোবাইলটা পর্যন্ত ওয়ালটন ব্যবহার করতো, বাংলাদেশি পণ্য ব্যবহার করতো, কোনো কিছু ইন্ডিয়ান ব্যবহার করতো না। তো ও ও সব সময় মানে অন্যায়ের বিপক্ষে থাকছে, সেটা ফ্যামিলিতে হলেও। আমরা যে বোন, আমরাও যদি একটা অন্যায় করছি, কোনো ছাড় নাই, সেটার বিপক্ষেও দাঁড়াইছে। সেটা দেখে নাই যে এখানে আমার বোনের সম্পর্কে এটা বলবো, অন্যায় করতেছে, এর বিপক্ষে দাঁড়াবো, ওর সাথে আমার সম্পর্ক ভালো থাকবে না না থাকবে, এটা দেখে নাই। অন্যায় অন্যায়, সেটা সাপোর্টও কখনোই করে নাই। সে মা হোক, আমরা হই, বোন হই, যারাই হই, এরকম ছিল, মানে খুবই অন্যায়ের বিপক্ষে ছিল। সে যে অন্যায় করুক তার কোনো এ নেই, তার সাথে প্রতিবাদ করছি। আন্টি কখন শুনতে পারলেন যে আমি তো যখন শুনলাম যে ওকে হাসপাতাল নিছে, হাবিব হাসপাতাল নিছে, আমি ওইখান থেকে সিএনজি পাড়ারই একটা সিএনজি নিয়ে পাকুল্লে আসলাম। যখন যে হাবিব হসপিটাল আসবো আমি আর আমার ছোটো মেয়ে, পাকুল্লা আসার পর আমার এই মেয়ে জানাইছে তোমরা কোথায়, বলে পাকুল্লা আসতাছি, কয় আইসো না, ওকে নিয়ে আসুন। তখন তো আমার মেয়ে ওই পাকা রোডে পইরা গেল গা, মাথা ঘুরিয়ে পইরা গেল। তারপর ওই ছেলেটা ড্রাইভার, ও আমাদের ফিরিয়ে বাড়িতে নিল। তখন জানলাম যে ও নাই। এই যে জুলাই আন্দোলন সংঘটিত হলো, এখন আপনার ছেলের মতো, আহনাফের মতো আরো অনেকেই জীবন দিয়েছে, তো রাষ্ট্রের কাছে আপনাদের আসলে চাওয়াটা কি? আমার হলো কথা যে দেশের পরিবর্তনের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, তারপরে দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আমার ছেলে এবং অন্যান্য যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, হয়েছে, এই ব্যাপারে যে যে জন্য ওরা শহীদ হইল, এই কাঙ্ক্ষিত, ওদের কাঙ্ক্ষিত বাংলাদেশ হোক, বাংলাদেশ পরিবর্তন হোক, দুর্নীতি বন্ধ হোক, তারপরে চাঁদাবাজি, ধর্ষণ, যত রকম দুর্নীতি বন্ধ হোক। এবং প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার আবেদন যে আপনি যে অঙ্গীকার করছেন যে এই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন করবেন অক্ষরে অক্ষরে, আমি চাই যে আপনার অঙ্গীকার আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন, আপনার কথা আপনি রাখবেন, এবং দেশটা শহীদ, যারা শহীদ হয়ে গেছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, যারা শহীদ হয়ে গেছে, তারা যে উদ্দেশ্য নিয়ে এই দুনিয়া ছেড়ে গেছে, সেই উদ্দেশ্য জানি আপনি বাস্তবায়ন করেন। দেশে যেন কোনো চাঁদাবাজি, দুর্নীতি কোনো না থাকে, দেশটা যেন পরিবর্তন হয়, যে পরিবর্তনের জন্য ওরা শহীদ হয়ে গেছে, দেশটা যেন পরিবর্তন হয়, দেশে শান্তি ফিরে আসুক, এইটাই প্রধানমন্ত্রীর কাছে আমার চাওয়া। আর এই যে আর বিচার, ওদের যে করা হয়েছে, হত্যা করা হয়েছে গুলি করে, সেই বিচারটার দাবি করি। আমাদের ব্যক্তিগত কোনো চাওয়াই নেই, আমাদের চাওয়া দেশটা সুন্দর হোক। যেই দেশের জন্য, যেই দেশে সুন্দর করার জন্য, যেই বৈষম্য দূর করার জন্য, বিচারহীনতা দূর করার জন্য, পরাধীন থাকা, বাকস্বাধীনতার জন্য এত কিছু, এত মানুষ 17 বছর কেউ হাসিনাকে নামাইতে পারে নাই। এই ছাত্ররা আন্দোলন করে নামাইছে, এখন ছাত্রদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় আইসে এখন সেই ওনার অঙ্গীকার উনি রাখতেছে না। এখন আমার দাবি যে উনি
আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, উনি ওনার কথা দিছে বিচার করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা অক্ষরে অক্ষরে যেন পালন করে। কারণ উনি আসতে পারছে, উনি আসতে পারতো না, ওনার মায়ের জানাজাটা উনি কিন্তু পড়তে পারতো না। আজকে যদি আমার ভাইয়েরা জীবন না দিত, আমার ভাইয়েরা রক্ত না দিত, উনি বাংলাদেশে আসতে পারতো না, ওনার মার কবর দিতে পারতো না উনি। কিন্তু আমার ভাইদের জীবনের বিনিময়ে কিন্তু উনি বাংলাদেশে আসতে পারছে এবং প্রধানমন্ত্রী হইতে পারছে, যেভাবেই হোক প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু এখন আমার দাবি, এখন উনি উনার কথাটা জানা রাখো, উনি যেন অতীত ভুলে না যায়। ওনারাও মজলুম ছিল, ওনাদের উপর অনেক অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে, কিন্তু এখন ক্ষমতায় এসে যেন সেগুলো ভুলে না যায়। আমার ভাইয়ের যারা হত্যা করছে তাদের বিচার চাই, জুলাই সনদ বাস্তবায়ন হোক, এটা চাই। আর দেশটা যেই স্বপ্ন নিয়ে ওরা নাম ছিল, সেই ওরা চলে গেছে, হাসিনার পতন ঘটে ওরা চলে গেছে, বাকি কাজটা করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। সেই দেশটা সুন্দর করে সাজানোর দায়িত্ব এখন প্রধানমন্ত্রীর, সে যেন সেটা করে, এটাই দাবি প্রধানমন্ত্রীর কাছে। আমার একমাত্র ভাই ছিল, আমাদের খুব ভালোবাসার, খুব ভালোবাসতাম। ও নেগেটিভ রক্ত ছিল বলে আমরা 3 বোনই সবসময় ও নেগেটিভ রক্ত খোঁজ রাখতাম, মোবাইলে নাম্বার রাখতাম যে কোথায় কোথায় ও নেগেটিভ রক্ত পাওয়া যায়। কারণ আমার একমাত্র ভাই, যদি আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হয়, কোনো দুর্ঘটনা হয়, আমার ভাই যেন রক্তের অভাবে হারিয়ে না যায়। আর আমাদের আর কারোর নেগেটিভ রক্ত নাই, যার কারণে আমরা 3 বোনেই কোথায় কোথায় নেগেটিভ রক্ত পাওয়া যায়, ডোনারকে তাদের নাম্বার সংগ্রহে রাখতাম, অথচ আমরা জানতেই পারলাম না। সারা শরীর রক্ত ঢেলে দিছে দেশের জন্য। এখন এই রক্তের সাথে যেন গাদ্দারি না করে, রক্তের সাথে যেন বেইমানি না করে, এটাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন। আসলে মানারাত ইউনিভার্সিটির ছাত্র ছিল আহনাফ আবির আশরাফুল্লাহ। মানারাত ইউনিভার্সিটি তার পাশে কেমন দাঁড়াচ্ছে? বা আলহামদুলিল্লাহ, সবচেয়ে বেশি যা দাঁড়াচ্ছে আমাদের কাছে জামাত আর মানারাত ইউনিভার্সিটি। মানারাত ইউনিভার্সিটি, জামাত ইসলাম, এই দুজনই আমাদের পাশে আছে। এই যে আজকে 5, 6, 7 মাস হয়ে গেল বিএনপি ক্ষমতা আসছে, আমাদের কোনো খবর নেয় নাই, কোনো খোঁজও নেয় নাই, কোনো খোঁজই নেয় নাই এখন পর্যন্ত। ইভেন আমার ভাইয়ের নামে একটা মাঠ করার কথা ছিল, বিএনপি লোকেরা সেটাও হইতে দেয় নাই। একমাত্র শহীদ আমাদের থানায় আমার ভাই। উপজেলা মাঠটা আমার ভাই 5 আগস্ট শহীদ হয়, 6 তারিখে ওই মাঠটা ওর নামে নামকরণ করবো বলে ঘোষণা করা হয়। সেই মাঠে ব্যানার টানানো হয়েছিল আমার ভাইয়ের নামে, পাশের একটা রাস্তারও, সে ব্যানার 2টাই নামে ফেলছে বিএনপি লোকেরা, ইভেন করতে দেয় নাই, দিবে না ওনারা, আমার ভাইয়ের নামে মাঠ করতে দিবে না। ওই মাঠটা তো কারোর বা একার সম্পত্তি না, ওটা রাষ্ট্রীয় সম্পদ। ওটার মাঠটার নাম ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়াম। তাহলে সেখানে কেন শেখ রাসেলের জায়গায় আমার ভাইয়ের নাম পড়বে না? তাদের বদলতে বিএনপি ক্ষমতায় আসছে, তাদের সাথে কেন এই বৈষম্য? মানারাত আমাদের পাশে সব সময় আছে, আলহামদুলিল্লাহ। আমাদের এখন একমাত্র আপনজনই মানারাত। আমরা মনে করি যে মানারাত আমাদের এক ভাই হারাইছে, আর ভাইয়েরা আছে, এরাই আমাদের নিকট আত্মীয়। তারপরে জামাতে ইসলাম আমাদের পাশে সবসময় দাঁড়াইছে, খোঁজ খবর রাখছে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে, ক্ষমতায় আসার আগেও না, তেমন না, ওই ঈদের মধ্যে 2-1বার একটু গেছে, এবার ঈদের মধ্যেও যায় নাই। ঈদের মধ্যে গেছে গত বছর, 2 ঈদে গেছে, একটু খোঁজ খবর নিচ্ছে, কিন্তু এবার ঈদের মধ্যেও যায় নাই, কোনো খোঁজ খবর নেয় নাই। বিএনপির কোনো খোঁজই নেই। আমাদের আসনে মাত্র 2টা শহীদ, কিন্তু আজ পর্যন্ত খোঁজ নেওয়ার সময় হয় নাই আমাদের আসনের এমপি। আমাদের পাশের আসনের এমপি, কিন্তু তার আসনের একটা শহীদ হয়েছে, তার খোঁজ খবর ঠিকই নেই। বর্তমান গভর্নমেন্ট খুব বেশি খোঁজ খবর রাখছে না, আপনি যেটা বললেন। জুলাই সনদও এখনও বাস্তবায়ন হয় নাই, বিচার এখনও খুবই ধীর গতিতে যাচ্ছে। তো এক্ষেত্রে যদি পুরনো বন্দোবস্ততেই থাকে, রাজনৈতিক বন্দোবস্ত সব কিছু যদি পুরনোই থাকে, সেক্ষেত্রে আবারও কি এই জুলাই হওয়া সম্ভব? অবশ্যই, কারণ এই 17 বছরে যা হয় নাই, আজকের ছাত্ররা কিন্তু করে দেখাইছে। ছাত্রদের মধ্যে চেতনা এসে গেছে, এটা দামিয়ে রাখা যাবে না। কারণ একবার ওরা করে সাহস দেখিয়ে দিছে সরকারকে। এখন যদি আবারও সেই বন্দোবস্ত হয়, তাহলে আবারও জুলাই হবে। যেমন আমার ভাইয়ের এক ভাই গেছে, আমরা এখন 3 বোন আছি। প্রত্যেকটা শহীদ ফ্যামিলিতে একজন শহীদ হয়েছে, কিন্তু বাকিগুলা কিন্তু ওই শহীদের পথেই হাঁটতেছে। আমার ভাই একা শহীদ হয়েছে, এবার হলে আমরা 4জন নামবো, 4জন নামবো। তাহলে তো এরকম প্রত্যেক শহীদ ফ্যামিলিতে আছে যে একজন গেছে, কিন্তু 4 জনরা ওনারা 4-5 জন ওনারা আরো উদ্বুদ্ধ করে গেছে।
তো আন্টি আসলে দেশের আপামর জনসাধারণ এবং যে তরুণ সমাজ, এই তরুণ সমাজের কাছে, আপামর জনসাধারণের কাছে আপনার প্রত্যাশা বা শহীদ পরিবারের প্রত্যাশা কি? আমার কথা হলো যে দেশকে যে ছাত্ররা আন্দোলন করে স্বৈরাচার থেকে পতন করে করছে, এটা এখন আবার নতুন সরকার আসছে, এটা জানি শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করে এবং প্রধান দায়িত্ব সরকারের, প্রধানমন্ত্রীর বা সরকারের দায়িত্ব, সরকার তার দায়িত্ব থেকে সে পালন করবে। এবং দেশবাসী কাছে আমার এই যে শুধু সরকারের উপরে দিলে চলবে না, আমাদেরও দায়িত্ব আছে। যে যার প্রত্যেকেরই যার যার অবস্থানে থেকে দায়িত্ব, সে নিজে পরিবর্তন হোক, নিজে সঠিক পথে আসুক এবং দেশটা ওই জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জানি নিজেকে শুদ্ধভাবে সুসংগঠিত করে মানে দেশের প্রেম, দেশের জন্য কাজ করে, তাহলেই দেশটা শান্তি হবে। সরকার এবং জনগণ সবাই যেন দেশের প্রতি, দেশের সবার আগে দেশের মানুষের শান্তি, প্রত্যেকটা নাগরিকের অধিকার, ন্যায্য অধিকার জানি পায়, ন্যায্য বিচার জানি পায়, এইটা জানি সবার মনে থাকে, সেইভাবে জানি কাজ করে। তো আসলে বাংলাদেশের যে সাধারণ মানুষ, আপামর জনসাধারণ, ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ গড়ে উঠুক, সেরকম একটা ন্যায্য বাংলাদেশ গড়ে তুলবার জন্যই এই আন্দোলনে নেমেছিল। দর্শক, সেই ন্যায্যতার বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট কর্তৃক পরিচালিত এমআইইউ ক্যাম্পাস টিভির জুলাই স্মৃতিচারণমূলক আয়োজন ৩৬ জুলাই রিকন অনুষ্ঠানটি। আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ।